ইস্টবেঙ্গল শিবিরে এলো বড় সুখবর। মোহনবাগান গোলের বন্যা করায় সুবিধা হলো ইস্টবেঙ্গল মোহনবাগানের। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়ে, বিদেশি প্লেয়ারদের নিয়ে, ডুরান্ড কাপের ম্যাচ নিয়ে। তো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ডুরান্ড কাপে কিন্তু আজকে আমার দুটো ম্যাচের দিকেই নজর ছিল। প্রথম ম্যাচে যদি আমরা কথা বলি, সেখানে জামশেদপুর এবং মুখোমুখি হয়েছিল স্পোর্টিং ক্লাব দিল্লি। তো স্পোর্টিং ক্লাব দিল্লি কিন্তু আজকে পুরো ডমিনেট করেছে জামশেদপুরের উপর। দুটো দল খুব ভালো ফুটবল খেলেছে এবং সবথেকে দেখার ব্যাপার ছিল যে জামশেদপুরের কিছু যদি ফ্যান থাকে মাঠে, তারা কীরকম আচরণ করে। তো সেক্ষেত্রে তারা কিন্তু জামশেদপুরের ম্যানেজমেন্টকে, টাটা গ্রুপকে কিন্তু ব্যাপারটা দেখতে বলার জন্য তারা রিকোয়েস্টের জন্য ব্যানার এবং নানান রকমভাবে তারাও অ্যাক্টিভিটি করে, যে যাতে টাটা গ্রুপ কোনোভাবেই জামশেদপুরের পাশ থেকে সরে না যায় এবং টাটা গ্রুপ যেন ভারতীয় ফুটবল থেকে মুখ সরিয়ে না নেয়, সেই নিয়ে কিন্তু রিকোয়েস্ট করে। তো প্রথমে জামশেদপুরের হয়ে গোল করেছে সেই সানান। দুর্দান্ত গোলটা সানানের ছিল। সেখানে কিন্তু অবশ্যই যে স্পোর্টিং ক্লাব দিল্লির যে ডিফেন্ডার ছিল আশুতোষ মেহতা, তাকে যেভাবে বোকা বানালো, একবার কাটিন একবার কাট আউট করে, কিন্তু অন টার্গেট শট, সেখানে কিন্তু নোরার কিচ্ছু করার ছিল না দাঁড়িয়ে দেখা ছাড়া। তো সেখানে দাঁড়িয়ে দেখে এবং সেখানে কিন্তু জামশেদপুর এগিয়ে যায়। তারপরে ভাই খেললো তো অসাধারণ। সেখানে নামতের ভাই আলাদাই কিছু পারফরমেন্স আমরা দেখতে পেলাম এবং নামতে কোয়ালিটি প্লেয়ার। এই সাইনিংটা কিন্তু স্পোর্টিং ক্লাব দিল্লির জন্য একটা ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং হয়েছে। আমরা বারবারই বলছিলাম, কারণ নামতে যা কোয়ালিটি নিয়ে আসে সেটা কিন্তু অন্যান্য প্লেয়ারদের থেকে অনেকটাই বেটার কোয়ালিটি নিয়ে আসে। তো সেখানে নাম থেকে কিন্তু আজকে দেখতে পাওয়া গেল জোড়া গোল করলো এবং স্পোর্টিং ক্লাব দিল্লিকে কিন্তু ম্যাচ একার দক্ষতায় জিতিয়ে দিল। দুটো দলের কাছেই কোয়ালিটি প্লেয়াররা ছিল, তো যথেষ্ট ভালো খেলেছে এবং ঠিকঠাক একটা ম্যাচ হয়েছে, সেটুকু বলতেই হয়। এবং আমার তো যদি কথা বলো, তো জামশেদপুরের খেলা খুব একটা খারাপ লাগেনি, তারাও ভালো করেছে। তাদের মনোবল অনেকটা ভেঙে গেছে, তারা জানে না যে আর একটা ম্যাচের পর তাদের কি ভবিষ্যৎ হবে, তারা কি ক্লাব ছেড়ে চলে যাবে নাকি ক্লাবের জন্য অপেক্ষা করবে। তবুও তারা যে পারফরমেন্সটা দিয়েছে তাদের প্রশংসা করতেই হবে। তো এরপর যদি আমরা সরাসরি কথা বলি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়েন্ট এবং সাউথ ইউনাইটেডের ম্যাচ নিয়ে, কারণ ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ আবার এই সাউথ ইউনাইটেডের সঙ্গে রয়েছে। তো সেক্ষেত্রে পুরো বাটনা বেটে দিয়েছে মোহনবাগান। কারণ মোহনবাগান, আমি বারবারই বলছিলাম যে স্কোর লাইন প্রেডিকশান করলে ভাবনা চিন্তা করে করো। সেখানে 5 গোল 6 গোল অনেকে ভেবেছিল, কিন্তু এটা জানাই ছিল যে অনেক বড় ব্যবধানে মোহনবাগান সাউথ ইউনাইটেডকে হারিয়ে দেবে। সেখানে মনবীর সিং কিন্তু আজকে দারুণ খেলেছে, নিজের হ্যাট্রিক কমপ্লিট করেছে। এর আগে ইস্টবেঙ্গলের পিভি বিষ্ণু হ্যাট্রিক কমপ্লিট করেছিল, আজকে মনবীর হ্যাট্রিক কমপ্লিট করেছে। দুটো ইন্ডিয়ান প্লেয়ার গোলের মধ্যে রয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। এবং অবশ্যই যদি ডার্বি ম্যাচটা শেষ ডিসাইডার ম্যাচ হতো তাহলে জাস্ট জমে যেত। কিন্তু যাই হোক, প্রথমে ডার্বি হয়ে গেছে, তো সেক্ষেত্রে ডার্বি যেহেতু হয়ে গেছে, তো খুবই ভালো লাগছে যে এবার যে ম্যাচটা রয়েছে মোহনবাগান তারা অবশ্যই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করে গেল। তারা 6 পয়েন্ট। পরের ম্যাচটা যদি তারা হেরেও যায়, ইস্টবেঙ্গল যদি পরের ম্যাচ জিতেও যায়, তো সেক্ষেত্রেও হেড টু হেডে কিন্তু মোহনবাগান তারা কোয়ালিফাই করছেই। তো মোহনবাগান গ্রুপ চ্যাম্পিয়ন এটুকু তোমরা ধরে নিতে পারো, তারা কোয়ালিফাই করে গেল। এবং সাউথ ইউনাইটেডকে তারা যেভাবে হারিয়েছে, সাউথ ইউনাইটেড এবং সিআইএসএফকে ইস্টবেঙ্গল তো আগেই ছিটকে দিয়েছে এবং সাউথ ইউনাইটেডকে কিন্তু মোহনবাগানও ছিটকে দিল। তো ইস্টবেঙ্গলের কিন্তু কিছুটা সুবিধা মোহনবাগান করে দিয়েছে। ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ ইস্টবেঙ্গল জিতলেই কিন্তু হাসতে হাসতে সেকেন্ড বেস্ট টিম হিসাবে ইস্টবেঙ্গলও কিন্তু নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করে যাবে। এবং মোহনবাগানের পরের ম্যাচ সিআইএসএফ এর সঙ্গে রয়েছে, সেখানে তারা তো জিতবে এটুকু ধরে নিতে হবে। তো দুটো দলই কিন্তু নেক্সট রাউন্ডে যাচ্ছে, এটা সবথেকে ভালো ব্যাপার, সবথেকে পজিটিভ ব্যাপার, সেটা বলতেই হয়। তো এরপর যদি আমরা একটুখানি কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের ডিফেন্ডার নাচো, তাকে নিয়ে খুব একটা চিন্তার কোনো ব্যাপার নেই, হালকা বিশ্রাম নিলে কিন্তু সুস্থ হয়ে যাবে। তবুও কিন্তু তাকে নিয়ে ম্যানেজমেন্ট একটুও ঝুঁকি নেয়নি। মেডিকেল টিম কিন্তু তাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করে। দেখা যায় যে পায়ে কিন্তু যে ব্যথা অনুভব, যে তার পেশি শক্ত হয়েছিল, সেটা কিন্তু অনেকটাই কমে গেছে বা নেই বললেই চলে। তো সেক্ষেত্রে সব কিছু ঠিকঠাক থাকলে বুধবার দিন কিন্তু তাকে জোর কদমে অনুশীলন করতে দেখা যাবে। তো এটা কিন্তু খুবই ভালো ব্যাপার যে ইনজুরি তো
প্লেয়াররা পাবে, কিন্তু রিকভারি কত তাড়াতাড়ি করছে সেটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং বারবারই আমরা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে নাচোর ওপর কিন্তু এবছরে অনেক বেশি চাপ হবে, প্রচুর বড় সিজন, টোটাল সিজনে যদি তাকাও তো সেক্ষেত্রে 40-এর উপর ম্যাচ খেলতে হবে বা আরও বেশি ম্যাচ খেলতে হবে, প্রায় 45টা। তো একজন বিদেশি ডিফেন্ডারকে যদি বলে 45টা ম্যাচ খেলো, সেটা কার্যত অসম্ভব। তো সেক্ষেত্রে যদি এএফসির কথা মাথায় রেখে যদি একজন বিদেশি ডিফেন্ডারকে সাইন করানো যায় সেটা খুবই ভালো হবে। তো সেক্ষেত্রে আমি তো বলবো 32 বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ব্যাক স্টিফেন এজের থেকে ভালো কোনো অপশান ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট পাবে না, কারণ এজের যা এক্সপিরিয়েন্স রয়েছে, তার এক্সপিরিয়েন্স এবং যেভাবে সে গোলের সাথে ডিফেন্সও করে এবং ডিফেন্সের সাথে গোল করে, মানে সে তো বলতে গেলে প্রয়োজনে এত গোল করেছে তাকে গোল করা ডিফেন্ডার বলতে হয়। তার আইএসএলে 9টা গোল রয়েছে। এছাড়া কিন্তু ধারাবাহিক সে যখনই খেলেছে ক্লাব ক্যারিয়ারে তার 28টা গোল 7টা অ্যাসিস্ট রয়েছে। তো সেক্ষেত্রে এরকম যদি একজন প্লেয়ার, ফ্রি প্লেয়ার বর্তমানে রয়েছে, মার্কেট ভ্যালু খুব বেশি কিছু নয়, 2 CR মতন রয়েছে, তো তাকে যদি নিয়ে আসা যায় আমি তো বলবো অনেক ভালো হবে। তো সেক্ষেত্রে নাচো এবং তার সাথে এজে একটা নতুন জুটি এএফসিতে ভাবনা চিন্তা করা যেতে পারে। তো দেখা যাক, এখন তো ফ্রি প্লেয়ার রয়েছে, তার কাছে অন্যান্য ক্লাবের অফার রয়েছে, বিদেশের ক্লাবেরও অফার রয়েছে। যদি ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত তাকে অ্যাপ্রোচ করে আনতে চায় আমি তো বলবো একটা দারুণ সাইনিং হবে। এবং এর আগে অ্যান্তোনিও লোপেজ হাবাস কিন্তু এই স্টিফেন এজে তার যে প্রোফাইল সেটাকে কিন্তু অন্যান্য দলে যখন সে কোচিং করিয়েছে তখন এই প্রোফাইলকে আনার চেষ্টা করেছিল। তার মানে একটা তো ইন্টারেস্ট রয়েছে, তো সেই ইন্টারেস্ট থেকে যদি নিয়ে আসা যায় আমি তো বলবো ভালো ডিল হবে, সেটুকু বলাই যায়। তো দেখা যাক, ম্যানেজমেন্ট যদি এরকম একটা প্রোফাইলকে সপ্তম বিদেশি প্লেয়ার হিসাবে ইস্টবেঙ্গলে আনে খুবই ভালো হবে, কারণ আমরা বারবারই দেখেছি প্রত্যেক সিজনেই যে ডিফেন্ডারদের নিয়ে কিন্তু চিন্তা হয়। এর আগে জর্ডান এলসের কথা ভেবে দেখো, সে ইঞ্জুরি পেত, তারপরে হিজাজি মাহের সেও ইঞ্জুরি পেত, কেভিন সিভিলে আইএসএল তো প্রথমের দিকে 6টা ম্যাচ খেলেনি, সেও ইঞ্জুরি পেত, আর এখন নাচো এসে প্রথম ম্যাচে অল্প সময় খেলেই কিন্তু আবার ইঞ্জুরি পেয়েছে। তো ডিফেন্ডারদের কিন্তু ইঞ্জুরি সমস্যা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে প্রতি বছরই কম বেশি হয়েছে। তো সেক্ষেত্রে ব্যাকআপ অপশান নেই, আর যেহেতু নতুন একজন স্ট্রাইকার পজিশনেরই ইস্টবেঙ্গল প্লেয়ার খুঁজছে, সেক্ষেত্রে আমি তো বলবো এএফসি যেহেতু রয়েছে 7জন বিদেশিকে নিলে কোনো অসুবিধা নেই। তো এরকম যদি ম্যানেজমেন্ট ভাবনা চিন্তা করে সেটা সবথেকে পজিটিভ ভাবনা চিন্তা হবে বলে আমার মনে হয়। এছাড়া আজ কিন্তু একটা বড়সড় ব্যাপার হচ্ছে যে আসছে কিন্তু মিগুয়েল। এর আগে ইস্ট বেঙ্গল সমর্থকরা তাকে বরণ করে নিয়েছিল, ইস্ট বেঙ্গলের হয়ে লিগের সেরা প্লেয়ার হয়ে গোল্ডেন বল জিতে সে ইস্ট বেঙ্গল ক্লাবে দিয়ে সেটা ফিরেছিল। এবার কিন্তু তার সবুজ মেরুন জার্সি পরার পালা। মোহনবাগান সমর্থকরা অপেক্ষা করছে মিগুয়েলের কাছ থেকে সেই ঝলক দেখার জন্য। তো মিগুয়েল আসছে, তাকে ওয়েলকাম জানাতে অনেকে যাচ্ছে, কারা কারা যাচ্ছ কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এটুকুই বলার ছিল, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।